আজকের গল্প এমন এক তরুণের ছোটবেলা থেকেই যার চোখে ছিল কোটিপতি হবার স্বপ্ন, আর হৃদয়ে ছিল কেবল লোভ লালসা। ব্যাংকের নিয়ম, সরকারের নিয়ম এসব তার কাছে শুধুই খেলনা। তারা তিন বন্ধু মিলে জার্মানির রিয়েল এস্টেট মার্কেটকে নিজেদের খেলার মাঠ বানিয়ে ফেলে। তারা সরকারের সকল সিস্টেমকে ফাঁকি দিয়ে গড়ে তোলে এক বিশাল টাকার সাম্রাজ্য। কিন্তু তাদের এই পুরো জার্নিটা এত সহজ ছিল না। সরকারের এই বিশাল সিস্টেমকে ফাঁকি দিয়ে তারা রিয়েল এস্টেট মার্কেটে কিভাবে জালিয়াতি করে রাতারাতি কোটিপতি হয়ে উঠল, সেটি আজকে জানবো রাইজিং হাই নামের এই মুভিটি থেকে। তো চলুন মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতে আমরা ভিক্টরকে দেখতে পাই। সে তার পরিবারের সাথে বসবাস করে। ভিক্টরদের আর্থিক অবস্থার কথা যদি বলি, তাহলে তাদের অবস্থা অনেকটা দিন এনে দিন খাওয়ার মতো। একদিন ইনকাম বন্ধ থাকলেই কপালে খাবার জোটে না। এর পেছনে মূল কারণ ছিল ভিক্টরের বাবার চাকরি চলে যাওয়া। দারিদ্রতা চরম পর্যায়ে পৌঁছালে ভিক্টরের মা এক বড়লোক বয়স্ক লোকের কাছে চলে যায়। এই ঘটনার পর ভিক্টরের মনে হতে থাকে যে হয়তো তাদের দারিদ্রতার জন্যই তার মা তাকে ছেড়ে চলে গেছে। ভিক্টর সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করে বড় হয়ে সে অনেক টাকা পয়সার মালিক হবে। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই বেশ অনেকগুলো বছর কেটে গেছে। ছোট্ট ভিক্টর এখন পরিপূর্ণ একজন যুবক। কাজের সন্ধানে এবার সে শহরে পাড়ি জমাতে চায়। ভিক্টরের বাবার সামর্থ্য অনুযায়ী ভিক্টরকে $200 দেয়, সাথে দোয়া করে দেয় যেন ভিক্টর শহরে গিয়ে অনেক পরিশ্রম করে নিজের ভাগ্য ফেরাতে পারে। এরপর ভিক্টর শহরে চলে আসে। তার কাছে অত টাকা পয়সা ছিল না যে সে নিজের থাকার জন্য কোনো রুম বা অ্যাপার্টমেন্ট ভাড়া নেবে। তবুও সে একটি রুম দেখে, যদি সামর্থ্যর মতো হয়ে যায় সে আশায়। কিন্তু রুমের ভাড়া $1200। এই পরিস্থিতিতে $1200 রুম ভাড়া নেওয়া ভিক্টরের কাছে বিলাসিতা। তাই সে রাতটা ফুটপাতেই কাটিয়ে দেয়। এটা ছাড়া তার কাছে অন্য উপায়ও ছিল না। পরের দিন সে একজন দিনমজুর হিসেবে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ নেয়। দিন শেষে দেখা যায় সাইটের কন্ট্রাক্টর তাকে কেবল হাফ বেলার পেমেন্ট দিচ্ছে। এর পেছনে কন্ট্রাক্টরের যুক্তি হলো সিকিউরিটি হিসেবে সে হাফ পেমেন্ট কেটে রেখেছে। ভিক্টর আজকেও সারাদিন কাজ করে কোথাও ছোট্ট একটা বাসা নিয়ে থাকার মতো টাকা জোগাড় করতে পারেনি। তাই সে রাতটুকু আবার ফুটপাতে বেঞ্চে শুয়ে কাটিয়ে দেওয়ার কথা ভাবে। বেঞ্চে শুয়ে ভিক্টর ভাবতে থাকে, এভাবেই সে যদি দিনমজুরি করতে থাকে তাহলে যেই স্বপ্ন নিয়ে ভিক্টর শহরে এসেছে তা কখনোই পূরণ হবে না। তাকে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। পরের দিনের সকালে ভিক্টর নিজের জন্য ভালো কিছু জামা কাপড় কেনে। স্যুট পরার পর তার মধ্যে অদ্ভুতভাবে আত্মবিশ্বাস জন্ম নেয়। এরপর সে একটি সাইবার ক্যাফে দেখিয়ে নিজের নামে কিছু নকল ডকুমেন্টস বানায়, সাথে একটি ইনকাম সার্টিফিকেটও বানায় যেখানে সে নিজের ইনকাম দেখায় মাসে $20,000। সকল ডকুমেন্টস নিয়ে সে একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করে নতুন অ্যাপার্টমেন্ট কেনার জন্য। এজেন্ট প্রথম দর্শনেই বুঝে যায় যে ভিক্টরের পরনের জামা কাপড় বেশি দামি নয়, তাই এজেন্ট ভিক্টরের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। তবে যখন এজেন্ট দেখতে পায় যে সার্টিফিকেট অনুযায়ী ভিক্টর মাসে $20,000 ইনকাম করে, তখন সে তাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে যেন অ্যাপার্টমেন্টটা ভাড়া হয়ে যায়। সে ভিক্টরকে একটি খুবই ভালো অ্যাপার্টমেন্ট নিয়ে দেয়, যার ভাড়া প্রতি মাসে $3400। এখন প্রশ্ন হলো ভিক্টর মাসে এত টাকার ভাড়া কিভাবে পরিশোধ করবে। ঠিক এই পর্যায়ে সে প্রথমবার নিজের বুদ্ধি কাজে লাগাতে শুরু করে। প্রথমে ভিক্টর ওই কনস্ট্রাকশন সাইটে যায় যেখানে সে গতকাল কাজ করেছে। সে সকল কর্মীদের ডেকে এনে কথা বলে। ভিক্টরের কথায় জানা যায় এই কর্মীরা এখন যেই বাসায় থাকে সেখানে তাদেরকে প্রতিদিন থাকার জন্য $38 পে করতে হয়। কিন্তু ভিক্টর তাদের অফার দেয় যদি তারা $40 প্রতিদিন পে করে তাহলে তারা লাক্সারি অ্যাপার্টমেন্টে সকল সুযোগ সুবিধার সাথে থাকতে পারবে। ওই অ্যাপার্টমেন্টে থাকার জন্য তাদেরকে কোনো ইনকাম সার্টিফিকেটও দেখাতে হবে না। বেশ কয়েকজন কর্মী ভিক্টরের প্রস্তাবে রাজি হয়ে যায়। সকলে মিলে অ্যাপার্টমেন্টে এলে তারা অবাক হয়ে যায়, কারণ $40 এত প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে থাকার কথা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আর ভিক্টর মনে মনে হিসাব করেছে যে অ্যাপার্টমেন্টের ভাড়া এবং অন্যান্য খরচ বাদ দিলেও মাসে তার হাতে $6,000 বাড়তি থাকবে। তাই সে এমন আরও 10টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এভাবেই অন্যদের থাকার জন্য ভাড়া দেয়। অল্প কয়েক মাসেই ভিক্টরের কাছে বেশ কিছু টাকা জমা হয়ে যায়। এক রাতের ঘটনা, ভিক্টর জানতে পারে যে তার ভাড়া দেওয়া অ্যাপার্টমেন্টের লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে। তারা অ্যাপার্টমেন্টের অবস্থা শোচনীয় করে ফেলেছে। ভিক্টর এসব দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আবার এদের ঝামেলার কারণে অন্যান্য প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছে। পুলিশের সাথে সেই রিয়েল এস্টেট এজেন্টও এসেছে যার কাছে থেকে সেই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিল। অ্যারেস্ট হওয়ার ভয়ে ভিক্টর পালাতে শুরু করে। তার সাথে আরও একটি ছেলে পালিয়ে এসেছে। এই ছেলেটির নাম গ্যারি। পুলিশের নাগাল থেকে যখন তারা অনেক দূরে চলে আসে তখন তাদের মধ্যে পরিচয় হয়। দুজন একটি নাইট ক্লাবে গিয়ে বসে। ভিক্টর গ্যারিকে তার বিজনেস আইডিয়া বললে গ্যারিরও তা পছন্দ হয়। এরা বুঝে গেছে যে যদি তাদেরকে অনেক টাকা পয়সার মালিক হতে হয় তবে রিয়েল এস্টেটের বিজনেস শুরু করতে হবে। পরের দিন তারা একটি নিলাম অনুষ্ঠানে যায় যেখানে একটি বাড়ি নিলাম হচ্ছিল।
তবে ওদের কাছে টাকা খুবই সীমিত থাকায় তারা খুব বেশি টাকার প্রাইস লাগাতে পারে না। তাই দুজন সেখান থেকে বেরিয়ে এসে অন্য পরিকল্পনা করতে থাকে। তারা একজন গার্ডকে দেখতে পায়। ভিক্টর এসে ওই গার্ডের সাথে সখ্যতা করার চেষ্টা করে। ভিক্টর গার্ডকে অফার দেয় যেন পরের নিলাম অনুষ্ঠানে গার্ড তাদের সাহায্য করে। বিনিময়ে তারা গার্ডকে কিছু টাকা দেবে, আর গার্ডও রাজি হয়ে যায়। পরের দিন নিলাম শুরু হওয়ার আগে দেখা যায় ভিক্টর আর গ্যারির মতো আরও অনেকেই প্রপার্টি কেনার জন্য এসেছে। গার্ড অন্যদেরকে আলাদা একটি রুমে নিয়ে বসে আসে, আর নিলামের রুমে কেবল রয়ে যায় ভিক্টর আর গ্যারি। অন্য পার্টিরা না থাকায় ভিক্টর অল্প দামে বেশ কিছু প্রপার্টি কিনে নেয়। পরের নিলামী অনুষ্ঠান ছিল বেশ বড় একটি বিল্ডিংয়ের। ওই বিল্ডিংটার নিলামে প্রথম মূল্য ছিল $3 লাখ। এত টাকা তো আর ওদের কাছে নেই। গ্যারি এই বিষয়টাই অত আগ্রহ না দেখালেও ভিক্টর আগ্রহ দেখায়। ওই 20 ফ্লোরের বিল্ডিংটা সেই $3 লাখ কিনে নেয়। টাকা পরিশোধ করার জন্য তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে বিল্ডিং তো হাতছাড়া হবেই, পাশাপাশি ভিক্টরকে জরিমানাও গুনতে হবে। গ্যারির চিন্তা হলো এত টাকা কোথা থেকে আসবে। ভিক্টর ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবে। তাই গ্যারি ভিক্টরকে নিয়ে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়, যে একটি ব্যাংকের ম্যানেজার পোস্টে আছে, যার নাম নিকোল। ভিক্টর ব্যাংক লোন করার কথা বললে নিকোল তার কাছে লিগ্যাল ডকুমেন্টস চায়, যার ভিত্তিতে সে লোন পাশ করাতে পারবে। ভিক্টর তাকে সেই 20 ফ্লোরের বিল্ডিংয়ের কথা বলে, সাথে এটাও বলে বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাটের দাম $3 লাখ, অর্থাৎ পুরো বিল্ডিংয়ের দাম $6 মিলিয়ন। যদিও ভিক্টর এটা মিথ্যা বলেছে, আসলে ওই ফ্ল্যাটগুলোর এত দাম নয়। তার এই মিথ্যার জন্য সে মোটা অঙ্কের লোন পেয়ে যায়। এতে অবশ্য নিকোলের কিছু লাভ ছিল, কারণ এই লোন পরিশোধ হলে সেও প্রমোশন পাবে। ভিক্টর আরও একটা কাজ করে, সে গ্যারির আরেক পরিচিত লোককে কাজে লাগিয়ে এমন সব ব্যক্তির লিস্ট করায় যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে ইচ্ছুক। সেই লিস্ট অনুযায়ী সবাইকে ডেকে পাঠায় বিল্ডিং দেখানোর জন্য। তবে তার আগের দিন সেই বিল্ডিংয়ের কিছু সার্ভিসিং করেছে, কেননা বিল্ডিংয়ের অবস্থা খুবই শোচনীয় ছিল। যদি তারা কোনো ক্লায়েন্টকে এই বিল্ডিং দেখায় তাহলে ইনভেস্ট দূরে থাক, কেউ চোখ তুলে দ্বিতীয়বার তাকাবে না। যেহেতু পরের দিন ক্লায়েন্টরা আসবে, তাই ভিক্টর, গ্যারি এবং সাথে আরও একজনকে নিয়ে বিল্ডিংয়ের চেহারা বদলানোর কাজে লেগে পড়ে। পুরো একটা দিন এবং রাত কাজ করার পর বিল্ডিংয়ের অবস্থা কিছুটা ভালো হয়। ঠিক তার পরের দিনে ক্লায়েন্টরা আসে বিল্ডিং দেখার জন্য। ভিক্টর খুবই দক্ষতার সাথে সকলের সামনে তার বিল্ডিংয়ের সমস্ত কিছু প্রেজেন্ট করে। এতে সকল ক্লায়েন্ট সহজেই তাকে বিশ্বাস করে ফেলে। সবাই বিল্ডিংয়ের ডকুমেন্টস সাইন করে ফ্ল্যাটগুলো কিনে নেয়। সবশেষে একজন বৃদ্ধ লোক আসে। লোকটি বলে সে এখান থেকে অ্যাপার্টমেন্ট কিনে তার নাতিকে উপহার দিতে চায়। অ্যাপার্টমেন্ট কেনার টাকাগুলো ছিল ওনার সারা জীবনের সঞ্চিত অর্থ, যা তিনি এতদিন আগলে রেখেছিলেন। ভিক্টর লোকটিকে আশ্বস্ত করে যে তাদের উপর ভরসা রাখতে হবে, তারা কারোর সাথে স্ক্যাম করবে না। তো বিল্ডিংয়ের সকল অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে গেলে তাদের হাতে প্রচুর টাকা আসে। ওরা ব্যাংকের লোনও পরিশোধ করে দেয়। এতে নিকোল প্রমোশন পায়, তার স্যালারি বাড়ে, পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পায়। যদিও ভিক্টর আর গ্যারি খুব ভালো করে জানে যে তারা মানুষকে ধোঁকা দিয়েছে, এর জন্য তাদের মনে প্রথম দিকে একটি অনুশোচনা হলেও চকচকে টাকার নেশায় তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। ইতিমধ্যে ভিক্টর নিকোলের সাথে প্রেমও শুরু করেছে এবং কিছুদিন পর তারা বিয়ে করে নেয়। কিন্তু টাকার নেশা কাউকে একবার ধরলে তা আর ছাড়ে না। ভিক্টরের অবস্থাও অনেকটা তেমনই হয়েছে। ভিক্টর অনেক অনেক বড়লোক হতে চায়। তার এই প্রতিজ্ঞার কথা সে কখনো ভুলে নাই। সে নতুন একটি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে। এই পর্যায়ে যখন তার টাকার প্রয়োজন হতো, নিকোল লোনের ব্যবস্থা করে দিত। এখন তো ভিক্টরের কাছে টাকার পাহাড় জমে আছে। এখন ভিক্টর একজন বিলিয়নার হয়ে গেছে, যেটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। সে যেরকমটা ভেবেছিল ওই রকমই করে দেখিয়েছে। নিজের জন্য একটি বড় বাড়ি কিনেছে, তার বাবাকে একটা লাক্সারিয়াস গাড়ি গিফট করেছে, আর এরপর একটা দামি হীরার নেকলেস কিনে সেটা নিয়ে তার মায়ের কাছে যায়। এরপর মায়ের মুখের উপর নেকলেস ছুঁড়ে দিয়ে বলে, আপনি কেবল টাকার জন্য আমাকে ও আমার বাবাকে ছেড়ে দিয়েছিলেন। একথা শুনে ভিক্টরের মা অবাক হয়ে যায়। সে ভিক্টরকে বলে, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে বা তোমার বাবাকে টাকার জন্য ছেড়ে আসিনি। আমি যে লোককে বিয়ে করেছি তাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, এজন্য আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। এরপর সে নেকলেসটি ভিক্টরকে ফেরত দিয়ে দেয়। সত্যিটা জানার পর ভিক্টর কিছুটা অনুতপ্ত হয়। সে আজ পর্যন্ত একটা ভুল ধারণা নিয়ে জীবন কাটাচ্ছিল, আর টাকার পেছনে পাগলের মতো ছুটে যাচ্ছিল। আজ পর্যন্ত সে যত টাকা আয় করেছে সবকিছুই করে কেবল তার মাকে নিচু দেখানোর জন্য, কিন্তু তার ভাবনা আসলে ভুল ছিল। এই বিষয় নিয়ে সে আরও কিছুটা ডিপ্রেসড হয়ে পড়ে। তবে একটু পরে ভাবতে থাকে যা হওয়ার হয়ে গেছে, এবং সে সিদ্ধান্ত নেয় আজ পর্যন্ত যত টাকা আয় করেছে তার থেকে আরও কয়েকগুণ বেশি টাকা আয় করবে। আসলে টাকার নেশা তাকে আঁকড়ে ধরেছে। এরপর ভিক্টর সিদ্ধান্ত নেয় সে একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলবে, আর এজন্য সে অনেক এমপ্লয় হায়ার করে। এছাড়াও সে ফ্যামিলি প্ল্যানিং শুরু করে, এবং যে নেকলেসটা তার মায়ের জন্য কিনেছিল ওইটা সে তার ওয়াইফকে গিফট করে। তবে এটা দেখে গ্যারি তাকে বলে, এত দামি নেকলেস নিকোলকে দেওয়া ঠিক হয়নি।
নিকোল আমার ছোটবেলার বন্ধু আর সে টাকা ছাড়া কিছুই বোঝে না। কিন্তু ভিক্টর গ্যারির কথাই তেমন পাত্তা দেয় না, কারণ সে নিকোলকে সত্যিই অনেক ভালোবাসে। এভাবেই কয়েক বছর কেটে যায়। ভিক্টরের জীবনে সবকিছু ভালোই যাচ্ছিল আর সে এতদিনে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিল। একদিন সে তার অফিসে গ্যারির সঙ্গে গেম খেলছিল। তখনই তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এসে তাকে জানায় তাদের কোম্পানির কাছে যে সমস্ত অ্যাকাউন্ট আছে তা কোনোভাবে ট্যাক্স অথরিটির কাছে চলে গেছে। ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী তারা প্রায় $1 মিলিয়ন ট্যাক্স এখনও জমা করেনি, আর দ্রুত তাদের সব ট্যাক্স পরিশোধ করতে হবে, না হলে ট্যাক্স অথরিটি তাদের কোম্পানির উপর লিগ্যাল অ্যাকশন নেবে। একথা শুনে ভিক্টর গ্যারি দুজনেই প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে, কারণ ভিক্টর তার সব টাকা দামি দামি গাড়ি আর বাড়ি কিনতেই খরচ করে ফেলেছে। তখন সে দ্রুত বাড়িতে গিয়ে নিকোলের কাছে জানতে চায় সে যেই নেকলেসটা তাকে দিয়েছিল সেটি কোথায়, কিন্তু নিকোল তার কথার কোনো জবাব দেয় না। ভিক্টর পুরো ঘরে তন্ন করে ওই নেকলেসটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। আসলে ওই নেকলেসটা বাড়িতেই ছিল না, এমনকি নিকোলও তাকে বলে না ওই নেকলেসটা কোথায়, কারণ সেও চাচ্ছিল না তার প্রিয় নেকলেসটি ভিক্টর বিক্রি করে দিক। এরপর ভিক্টরের গ্যারির বলা সেই কথাগুলো মনে পড়ে, যেখানে গ্যারি বলেছিল নিকোল আসলে টাকার প্রতি অনেক লোভী। এরপর সে গ্যারির কাছে গিয়ে টাকা ধার চায়। টাকা ধার চাওয়া দেখে গ্যারি জানতে চায় সে কি আসলে ধার করা টাকা দিয়ে ট্যাক্স পরিশোধ করতে চাচ্ছে কিনা। ভিক্টর জানায় সে ওই টাকাগুলো দিয়ে ট্যাক্স দেবে না, বরং আরও কিছু প্রপার্টি কিনবে আর নিজের বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর ভিক্টর তেমনটাই করতে থাকে। সে তার প্রপার্টির বিভিন্ন অ্যাড বানিয়ে তার টিভিতে প্রচার করতে থাকে, যাতে মানুষ প্রপার্টি কিনতে আগ্রহী হয়। এছাড়াও সে অন্য পার্টির সাথে শেয়ারে আরও প্রপার্টি কিনে, অর্থাৎ সে তার সমস্ত টাকা পয়সা বিজনেসে লাগিয়ে দেয়। আর তার বিশ্বাস নেক্সট প্রজেক্ট থেকে সে অনেক টাকা লাভ করবে। এদিকে একটা সময় নিকোল জেনে যায় ভিক্টর তার সাথে চিট করেছে, আর তাই সে বাচ্চাকে সাথে নিয়ে তাকে ছেড়ে চলে যায় এবং কোর্টে ডিভোর্স ফাইল করে। এখন যেহেতু নিকোল ভিক্টরের সঙ্গে নেই, তাই ভিক্টর ব্যাংক থেকে কোনো লোনও তুলতে পারে না। কিন্তু এখন তার বিজনেসের জন্য আরও টাকা প্রয়োজন। তার কাছে অনেক প্রপার্টি আছে, কিন্তু সেগুলো থেকে সে টাকা পাবে না, কারণ প্রায় অধিকাংশ প্রপার্টি নিকোলের নামে কেনা হয়েছে। টাকার জন্য ভিক্টরের বিজনেস দিনে দিনে ডাউন হতে থাকে, তবে সে কিছুতেই হার মানবে না। সে গ্যারিকে বলে তারা নিজেরাই ব্যাংক খুলবে এবং তারা সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারবে। এবার সে পুরনো ব্যাংকের সব এমপ্লয়িকে নিজের নতুন ব্যাংকে হায়ার করে নেয়। আর যেহেতু নতুন ব্যাংকের জন্য তার লাইসেন্স প্রয়োজন, এজন্য সে একজন সরকারি অফিসারের কাছে যায়, যে কিনা এসব কাজের জন্য লাইসেন্স প্রোভাইড করে থাকে। অফিসার বলে একটা ব্যাংক দাঁড় করানোর জন্য ভিক্টরের যথেষ্ট কোয়ালিফিকেশন নেই, কিন্তু ভিক্টর তাকে বেশ মোটা অঙ্কের ঘুষ দেয়, যার কারণে সে তাকে লাইসেন্সের পারমিশন দিয়ে দেয়। এভাবে ভিক্টর ডুবে যাওয়া কোম্পানি বাঁচিয়ে তোলে, আর এই খুশিতে তারা পার্টি করে সেখানে অনেক এনজয় করে। কিন্তু একদিন রাতে পুলিশ তার বাড়িতে তল্লাশি করতে আসে আর ভিক্টরকে অ্যারেস্ট করে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, যেমন ট্যাক্স না দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে ম্যানিপুলেট করে কম রেটের প্রপার্টি হাই রেটে বিক্রি করা এবং সরকারি অফিসারকে ঘুষ দেওয়া সহ এরকম আরও বিভিন্ন অভিযোগ। আর এখন ভিক্টর জেলে বন্দী। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবে জেলে কিছুদিন কাটানোর পর একদিন তার বাবা তাকে কল দিয়ে জানায় সে জেলখানায় ভিক্টরের সাথে দেখা করতে আসবে। তবে বেশ কিছুদিন কেটে গেলেও তার বাবা ভিক্টরের সাথে দেখা করতে আসে না। তবুও সে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন তার মা আসে তার সঙ্গে দেখা করতে এবং তাকে জানায় সেদিন আসলে ভিক্টরের বাবা তার সঙ্গে দেখা করার জন্যই আসছিল, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায়। এই কথা শুনে ভিক্টর যেন বাকরুদ্ধ হয়ে যায়। সে প্রচণ্ড কষ্ট পায়। আজ সে বুঝতে পারে সে তার জীবনের সবকিছুই হারিয়ে ফেলেছে। এভাবেই কয়েক বছর কেটে যায়। এরপর ভিক্টরের সাজা শেষ হলে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে সে দেখতে পায় তার এক্স ওয়াইফ নিকোল তার জন্য অপেক্ষা করছে। আসলে সে তাদের মেয়েকে তার বাবার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। ভিক্টর মেয়ের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটায়। এরপর ভিক্টর একটা ছোট ফ্ল্যাট কিনে নেয়, আর তার ঠিকানায় গ্যারির একটা চিঠি আসে। সেখানে গ্যারি ভিক্টরকে লিখেছে, আমার বিশ্বাস তুমি এখনও একটা সিংহ, আর তোমার মতো একটা সিংহই বসবাস করে। লেখাটা পড়ে সে কেবল হাসে, তবে রাতে ঘুমানোর সময় সে ভাবতে থাকে গ্যারি হঠাৎ এরকম একটা চিঠি তাকে কেন পাঠালো। তখনই তার মনে পড়ে একবার গ্যারি তাকে সিংহের একটা স্ট্যাচু গিফট করেছিল, যেটা এখনও তার পুরনো বাড়িতে আছে। তবে তার পুরনো বাড়ি সরকার সিলগালা করে দিয়েছিল। রাতের গভীরে ভিক্টর তার পুরনো বাড়িতে যায় আর সেই সিংহের স্ট্যাচু হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে। আর স্ট্যাচু ভেঙে সেই দামি নেকলেসটা খুঁজে পায়, যেটা একসময় সে তার মায়ের জন্য কিনেছিল এবং পরবর্তীতে নিকোলকে গিফট করেছিল। সে বুঝতে পারে না এই নেকলেসটা এখানে কিভাবে আসলো। আসলে এই নেকলেসটা গ্যারি নিকোলের কাছে থেকে চুরি করেছিল, আর এজন্য নিকোল সেদিন ভিক্টরকে নেকলেসটা দিতে পারেনি। এই নেকলেসটা অনেক দামি ছিল, এজন্যই গ্যারি সেটা নিকোলের কাছ থেকে চুরি করে সেটা সিংহের একটা স্ট্যাচুর ভিতরে ভরে ভিক্টরকে গিফট করে।
গ্যারি আসলেই ভিক্টরের প্রকৃত বন্ধু ছিল। গ্যারি বুঝতে পেরেছিল যদি কখনো ভিক্টরের খারাপ সময় আসে তখন নিকোল তাকে সাপোর্ট দিবে না, আর এজন্য গ্যারি চায়নি যে এত দামি একটা নেকলেস নিকোলের কাছে থাকুক। পরের দিনে ভিক্টর ওই নেকলেসটা শোরুমে নিয়ে বিক্রি করে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে দেখতে পায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে যে কিনা তার সারা জীবনের সঞ্চয় করা $3 লাখ দিয়ে তার নাতির জন্য অ্যাপার্টমেন্ট কিনতে চেয়েছিল, কিন্তু ভিক্টর তাকে ধোঁকা দিয়েছিল। ভিক্টরের মনে তখন কিছুটা অনুশোচনার সৃষ্টি হয়, কিন্তু তখন একটা সুন্দরী মেয়ে এসে ভিক্টরের কাছে একটা নিলাম অনুষ্ঠানের ঠিকানা জানতে চায়। ভিক্টর হেসে মেয়েটিকে সঙ্গে নিয়ে নিলাম অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। তার হাস্যোজ্জ্বল মুখ দেখে বোঝা যায় সে তার পুরনো জীবনে আবারও ফিরে যাবে। শুরুতে যেমন মানুষকে ধোঁকা দিয়ে টাকার পাহাড় তৈরি করেছিল, সেই একইভাবে আবারও সে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। সে যদি ওই বৃদ্ধ লোকের কাছে যেত তাহলে আমরা বুঝতে পারতাম সে তার আগের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত, কিন্তু সে যায়নি। অর্থাৎ তার কাছে ন্যায় অন্যায়ের এসব কোনো কিছুই যায় আসে না। যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে ঠিক রাখতে পারে। আর আমরা অবশেষে ভিক্টরের অবস্থাটা দেখে বুঝতে পারি সে আবারও ওই পুরনো খেলায় মগ্ন হয়ে যাবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।